গতরাত থেকে দেশব্যাপী চলছে গুজব, গুঞ্জন, গল্প আর নানা ধরনের শঙ্কার কথা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে এসব গুজব বেশি বেশি করে ছড়াচ্ছে। এসবের মধ্যেই গতকাল দেশের 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ হয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদলের সাথে ধাক্কাধাক্কি হয়েছে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। আর গুজবের ডালপালার ব্যাপকতা যখন বিস্তৃত হয়েছে, তখন আজ আইএসপিআর জানিয়েছে চীন সফর ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেনা প্রধান। আর সবশেষ আজ বিকেলে ডাকসু স্থগিত হওয়া নিয়েও বেশ নাটকীয়তা দেখা গেল দেশের উচ্চ আদালতে। সব মিলিয়ে বেশ উত্তপ্ত দেশের রাজনীতি আর উত্তপ্ত দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। দর্শক, সব নিয়ে আমাদের আছে এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি সংশয়। আর এনে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ান। আপনাদের স্বাগত। দর্শক, এছাড়া ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শিশির ভাই, আপনাকেও স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতে যেতে চাই শিশির মনির আপনার কাছে। শিশির ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, আজকে সর্বশেষ যে ঘটনাটি হলো বিকেলে আমরা দেখেছি উচ্চ আদালতে ডাকসু নিয়ে। সেখানে মূলত আমরা যতদূর জানি, আপনাদের মাধ্যমে যে খবরগুলো পাচ্ছিলাম, গতকাল থেকে একটি রিট বা আপিল হয়েছিল, সেখানে একজন জিএস প্রার্থীর প্রার্থিতা বৈধ কিনা বা বাতিল কেন হবে না এই মর্মে একটি শুনানি বা রিট কিছু একটা ছিল। সেখানে পুরো নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি কেন এলো? আমি মনে করি এখানে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি মোটেও প্রাসঙ্গিক ছিল না। কারণ রিট পিটিশন ডাকসু নির্বাচন স্থগিত করার বিষয়ে কেউ করেনি। যিনি ছিলেন মামলার আবেদনকারী, তিনিও আসলে ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি চেয়েছিলেন একজন ব্যক্তি যিনি নাকি জিএস প্রার্থী, তার প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশন যেহেতু একটা রুল দিয়েছেন, রুলের সাথে একটা ডাইরেকশন দিয়েছিলেন ইনকোয়ারি করার জন্য, নতুন করে আবেদন করার জন্য, সেহেতু তার সঙ্গে যেন মামলার বিবাদী যিনি যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে এসেছেন, তিনি যেন একটা সুযোগ পান তার বক্তব্য উপস্থাপন করার জন্য, সেই জন্য ওই সময় পর্যন্ত ডাকসু নির্বাচনকে স্থগিত করেছিলেন। কিন্তু তার যে ইম্প্যাক্ট সমাজে পড়েছে, একটা কথা এখানে বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই ডাকসু নির্বাচনের এই পার্টটুকুতে যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে, যে ব্যক্তি হাইকোর্টে এসে রিট পিটিশন করেছেন, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেকানিজমের মধ্যে একবারও এই কোনো কমপ্লেন দায়ের করেন নাই। সরাসরি হাইকোর্টে এসে রিট পিটিশন করেছেন। তিনি যদি কমপ্লেন দায়ের না করেন, নির্বাচন ট্রাইব্যুনালে কোনো আপত্তি না দিয়ে থাকেন, নির্বাচনের ট্রাইব্যুনালে শুনানিতে অংশগ্রহণ না করে থাকেন, তাহলে যেখানে প্রার্থীর চূড়ান্ত হয়ে গেছে 26 তারিখ আর আজকে হলো 1 তারিখ, এই 5-6 দিন পরে এসে তিনি হাইকোর্ট ডিভিশনে তার বক্তব্য উপস্থাপন করছেন। একই সাথে হাইকোর্ট ডিভিশন যে ডাকসু নির্বাচনকে স্থগিত করেছেন, তার বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্টলি অনারেবল জাজ ইন চেম্বারে গিয়েছি। তিনি সিএমপি ফাইল করা পর্যন্ত স্টে দিয়েছেন, বাকিটা আগামীকালকে শুনানিতে অংশগ্রহণ করতে বলেছেন। আমি মনে করি ডাকসু নির্বাচন যেভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সিরিয়াসলি সব প্রচেষ্টা করছে। আমি আজকেও বিকেলবেলা দেখেছি ছাত্রদের মধ্যে একটি উচ্ছ্বাস, আবেগ এবং অনুভূতি কাজ করছে। দীর্ঘদিন পরে তারা ডাকসু নির্বাচনের ভোট দিবে, প্রার্থী হয়েছে, জমজমাট প্রচারণা চলছে। এই সময়ে ডাকসু নির্বাচন স্থগিত করাটা কারো জন্যই কল্যাণকর বলে আমি মনে করি না। একটু বিষয় জানতে চাই, এখন যে অবস্থায় আছে আজকে হাইকোর্টের যে বিষয়টি, এটা কি নির্বাচন 9 তারিখে হবে এমন কোনো নির্দেশনা আছে, নাকি পরবর্তী শুনানি পর্যন্ত ডাকসু নির্বাচন হবে তেমন আদর্শের মধ্যে রয়েছে? মানে এখন কোন স্ট্যাটাসে আছে বিষয়টি যদি ক্লিয়ার করেন। এখন স্ট্যাটাসে আছে, যেহেতু আজকে হাইকোর্টের রায় হয়েছে প্রায় 4:10-15 সময়। এই সময়ে আমাদের অনারেবল জাজ ইন চেম্বার সাধারণত কোর্টে থাকেন না,
কিন্তু আমরা এই অর্ডারটা পাওয়ার সাথে সাথে তার আর্জেন্সি বিবেচনা করে হাতে লিখে অনারেবল জাজ ইন চেম্বারের কাছে একটা আবেদন করি যে আমরা অফিস যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা আনুষ্ঠানিকভাবে মামলা ফাইল করতে পারছি না। তার একটি সলিউশন হিসেবে অতীতে নজির আছে, এরকম সার্কামস্টেন্সেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক মামলা দায়ের এবং শুনানি করার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে পারেন, এবং সেটি দিয়েছেন আমাদের অনারেবল জাজ ইন চেম্বার। আগামীকালকে পূর্ণাঙ্গ মামলা শুনানি হবে এবং আমরা আশা করি হাইকোর্টের যে অর্ডার আছে ডাকসু নির্বাচনকে স্থগিত করে, সেই স্থগিতাদেশকে স্থগিত করেই অনারেবল জাজ ইন চেম্বার এবং আমাদের ফুল কোর্ট সেটা বহাল রাখবেন, এবং একই সাথে 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকবে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইব, আপনি যে শুরুতে বলছিলেন যে যিনি রিট করেছেন বা যিনি আপিল করেছেন তিনি নিজেও ডাকসু স্থগিত চাননি, একজন প্রার্থীর বিষয়ে তার আপিলটি ছিল, তাহলে এই রায়টি কোত্থেকে এলো, কেন এলো? এটাকে কেন বলা যায় না, আদালতের একটা ক্ষমতা আছে যাকে ইংরেজিতে বলে সাচ আদার ফার্দার অর্ডার অর অর্ডার্স। এখানে আদালত যেহেতু একজন ব্যক্তির প্রার্থিতার ব্যাপারে প্রশ্ন উঠেছে, সেজন্য তিনি বলেছেন যে যারা কমপ্লেইন আগে বিশ্ববিদ্যালয়ে দেয়নি তাদেরকে ডাইরেকশন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালের কাছে যেতে এবং একটা ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্টে সাবমিট করতে। ইন দ্য মিন টাইম তিনি আদেশ দিয়েছেন, এরই মধ্যে তো 9 তারিখ পার হয়ে যাবে, কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, 4 তারিখের পর থেকে কোর্ট বন্ধ এবং অক্টোবরের 18 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ থাকবে। সেই জন্য বলেছেন যে এই সময়ের ভিতরে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে প্রার্থিতার বিষয়টি তো আর সেটেল করা গেল না। এই চিন্তাই হয়তো, আমি যেটা মনে করি, এই চিন্তাই হয়তো তিনি নির্বাচনটাকেও স্টে দিয়েছিলেন, কিন্তু এটাকে আমাদের অনারেবল জাজ ইন চেম্বার মোটেও যৌক্তিক কোনো আদেশ মনে করেন নাই এবং মনে করেছেন পাবলিকের ইন্টারেস্টকে বজায় রাখার জন্য, এবং ডাকসু যেহেতু একটা ন্যাশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, নির্বাচনের একটা আমেজ ক্রিয়েট হয়েছে, একটা প্রিন্সিপাল আছে আমাদের দেশে, সেটা হলো নির্বাচনকে স্থগিত না করা। নির্বাচন যদি কেউ করতে না পারে কিংবা অযোগ্য হয় তার প্রশ্ন ভিন্ন, কিন্তু পুরা এজ এ হোল নির্বাচনকে স্থগিত না করার পক্ষেই আমাদের আদালতগুলো অতীতে ভূমিকা নিয়েছেন। এই জন্য এখানে অনারেবল জাজ ইন চেম্বার ইনস্ট্যান্টলি স্থগিত করেছেন যেন নির্বাচনী আমেজটা ঠিক থাকে, সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে। এই জন্যই আজকে ইন্টারিম স্টে দিয়েছেন। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনার কাছে আবার আসবো। শিশির ভাই, আমরা একটু যদি যে প্রিন্স ভাই আপনার কাছে, প্রিন্স ভাই এই যে বিষয়টি হলো, দেখলেন যে পুরো বিকেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, যদিও খুব দ্রুতই আবার সেটি আমরা দেখেছি আরেকটি রায়ের কারণে শান্ত হয়েছে। মানে এখানে কি আপনি কিন্তু রাজনীতি দেখেন নাকি এটি পুরোপুরি আদালতই মনে হচ্ছে? না, এখানে রাজনীতির বিষয় তো অবশ্যই থাকে। এখানে যেমন ধরেন যার বিরুদ্ধে রিটিউ করা হলো তিনি বিগত আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগের আপনার একটা ডিপার্টমেন্টের নাকি সে একটা জয়েন্ট সেক্রেটারি ছিল, মানে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল। এখন সে 5 তারিখের আগেও সে পদত্যাগ করেনি, 5 তারিখের পরেও সে পদত্যাগ করেনি। এর মধ্যে আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে আবার যখন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা হলো তখন আমরা সবাই দেখতে পেল যে এই ব্যক্তিটি আপনার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাকি পরবর্তীতে সভাপতি হিসাবে আবির্ভূত হলো। কিন্তু ওই যে আগে যে সে আত্মগোপন করবে, নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগের আপনার একটা পদে ছিল, ছাত্রলীগের আনুকূল্যে থেকে, তো এই জিনিসটা কিন্তু পরে সে ক্লিয়ার করেনি বা সে বলে নাই যে আমার এখানে থাকাটা মানে ঠিক হয় নাই বা আমি পদত্যাগ করে তারপর ছাত্র শিবির করছি। সেটাও কিন্তু প্রমাণিত নাম আছে, এটা তো তার নাম আছে সেখানে। আচ্ছা, এটা তো সে ইয়ে করতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি। এবং তার সহপাঠীরা বলছে তিনি, আমি কালকে একটা কোথায় যেন টেলিভিশনে একটা টক শোতে দেখছিলাম, ডাকসুর জিএস প্রার্থীদের নিয়ে একটা টক শো হচ্ছিল, সেখানে ওই তার সামনেই আরেক জিএস প্রার্থী বলল যে নিরাপদ ছাত্র আন্দোলন যখন হয়, নিরাপদ সড়ক আন্দোলন যখন হয় সে 18 সালে সে নিজেই টিএসসিতে মার খেয়েছে। তখন দেখেছে এই ছাত্রলীগের মানে ছাত্র শিবিরের সেক্রেটারি একটি হলে ছাত্রলীগের পক্ষে
স্লোগান দিচ্ছে এবং সেলফি তুলছে, সেটার ছবিও আবার সে সেখানে প্লেস করেছে। তো যাই হোক, এটা তো অনেক বিতর্কের ব্যাপার, আমি এই বিষয়ে যাচ্ছি না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এখন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন হ্যাঁ এই সেই অভিযোগে মানে পুরো নির্বাচন স্থগিত হ্যাঁ হচ্ছে। রাইট, ছাত্রলীগের কাউকে আপনার কিন্তু ইয়েতে আপনার অংশগ্রহণ করতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বা ছাত্রলীগের নামে কেউ অংশগ্রহণ করছেও না। সাবেক ছাত্রলীগের তারাও কিন্তু অংশগ্রহণ করছে না, নামে বা বেনামে। এখন এইটা আসলো প্রথমে, এখন আবার আসলো আরেকজন বাম একটা ছাত্র জোট থেকে যিনি নির্বাচন করছেন, তিনিও নাকি ছাত্রলীগের ওই কমিটির কোন একটা হল শাখার কোন সম্পাদক ছিলেন। তো এই যে জিনিসগুলো আসছে, এটা তো বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আমাদের যে অনেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ করার কারণে, কমিটিতে যারা ছিল এমন আমরা দেখেছি অনেককে। সরি, মানে ছাত্রদলের অনেকে ছিল যাদেরকে বহিষ্কার করা হ্যাঁ হয়েছে অবশ্যই, পরবর্তীতে। আমাদের এরকম যখন আসছে সাথে সাথে তাকে দল থেকে আমরা বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে দল থেকে বহিষ্কার, এবং একজন নিজেই পদত্যাগ করেছেন জি, যে এটা মানে ঠিক না বা এরকম ইয়েতে না, তার আবার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা ছিল। আচ্ছা, তো যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটলো এর মধ্য দিয়ে আজকে যেটা হলো, মানে আপনি যেটা শিশির মনির বলছিলেন, আমি এটা একমত যে ডাকসু নির্বাচনকে নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, এবং শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয়, সমাজেও একটা জি, মানে আলোচনা আগ্রহ চলছে, সৃষ্টি হ্যাঁ, হয়েছে, আগ্রহ সৃষ্টি এবং হয়েছে। সবাই কিন্তু ফলো করছিল, এবং আমরা সবাই চাচ্ছি যে নির্বাচনটা হোক। কিন্তু এই মুহূর্তে আপনার একটা রিট করে, যেই কারণে রিট করা হলো সেই দিকে দৃষ্টি না দিয়ে পুরো ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ হয়েছে, এবং যে কোনো ঘটনা ঘটে যেতে পারত। সকল ছাত্র সংগঠনই করেছে, সকল ছাত্র সংগঠনই করেছে, এবং সকল সাধারণ ছাত্ররাও কিন্তু বিক্ষোভ করেছে। এবং সেখানে তাৎক্ষণিকভাবে যখন এটা চেম্বার জজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, শিশির মনি ওনারা নিয়ে গেছেন, এবং সেখানে চেম্বার জজ সেটা বাতিল করে আবার ওই ডাকসু নির্বাচন হবে পক্ষে রায় দিয়েছে। এবং আজকে আমি শিশির মনির কাছ থেকে এখন শুনলাম যে আগামীকাল সেটার উপরে আপনার পূর্ণাঙ্গ শুনানি হবে। তা আমরা সবাই আশা করি নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং ছাত্রদের অংশগ্রহণে একটা উৎসবমুখর পরিবেশে। আমি একটু 30 সেকেন্ড একটু শিশির ভাই, এই যে যাকে নিয়ে এই ইয়াটি হলো রুলটি, এস এম ফরহাদ ছাত্র শিবিরের জিএস প্রার্থী, যেটি প্রিন্স ভাই বললো যে ছাত্রলীগের কমিটিতে ছিল, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে এখানে আছেন, এই মামলা যদি বলি, মামলা বা রুল যে নামে বলি, এমন কোনো প্রমাণ কি আছে কিনা যে ছাত্রলীগের কমিটিতে ছিল যে জন্য রুলটি হয়েছে? দেখেন, প্রাথমিক বাছাই প্রক্রিয়া আমরা শেষ করেছি 23 তারিখে, চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ করেছি আমরা 26 তারিখে। আমাদের কাছে কেউ তো কোনো কমপ্লেন দায়ের করেনি, আমরা তো কোনো কমপ্লেন পাইনি, কেউ তো আমাদের কাছে বলেনি যে এই ব্যক্তি এইভাবে এই প্রমাণ সহ অমুক জায়গায় জড়িত ছিল। Nobody filed any complaint and petition before us. আমরা ট্রাইব্যুনাল করেছিলাম, নির্বাচনী ট্রাইব্যুনালের মধ্যেও কেউ কোনো অভিযোগ দেয়নি। হঠাৎ করে দেখা যাচ্ছে রিট পিটিশন করে সেই অভিযোগ উত্থাপন করা হচ্ছে, এবং তার বেসিস আমরা আজকে দেখলাম আদালতে যে 2022 সালে একটা পেডে একটা নাম লেখা আছে, এই একটা ফটোকপি, একটা পেডে 2022 সালের ফটোকপি, এছাড়া আর কোনো তথ্য প্রমাণ আমাদের কাছেও জমা দেয়নি, আজকে আদালতেও আমরা দেখতে পাইনি। আর যাকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে তিনি তো কনস্ট্যান্টলি ডিনাই করে যাচ্ছেন। তাহলে এরকম যে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, যে এক পক্ষ বলছে একটা, আরেক পক্ষ অন্য কথা বলছে, এগুলো কখনো রিট পিটিশনের শুনানির সাবজেক্ট ম্যাটার নয়। এই কথা আমরা আজকে আদালতে আর্গুমেন্ট করেছিলাম। রিট পিটিশন শুনানি হয় সেই সমস্ত বিষয়ে যে সমস্ত ফ্যাক্টে কোনো মত পার্থক্য থাকে না, প্রমাণিত সত্য থাকে, সেই সত্যটা আইন অনুযায়ী সঠিক না বেঠিক সেটা দেখা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা যখন বাছাই প্রক্রিয়া করেছি, আমাদের কাছে কেউ কোনো কমপ্লেইন একেবারেই দায়ের করে, এই জন্য আমরা সারপ্রাইজ আসবো। ফুদ ভাই, যখন বাছাই করলো 23 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত যখন ঘোষণা হলো, তখনও আসেনি। ঠিক নির্বাচনের এই 1 সপ্তাহ 8 দিন আগে এমন একটি রিট হলো, এবং আদালত যে পুরো নির্বাচন স্থগিত হলো। এর মধ্যে আমি যে প্রশ্নটি করেছিলাম প্রিন্স ভাইকে, একই প্রশ্ন, রাজনীতির কোনো দুরভিসন্ধি দেখেন কিনা এই দেশের সামগ্রিক এই সময় এসে? ধন্যবাদ। রাজনীতি ছাড়া তো অন্য কোনো কিছু দিয়ে আসলে আপনি টপিক্যাল ইনসিডেন্টগুলোকে ইন্টারপ্রেট করতে পারবেন না, এবং আপনি অনেকগুলো ঘটনা আপনার ইন্ট্রোতে আপনি রেফার করেছেন। দেখেন, গত 2-3 সপ্তাহ আগে আমরা দেখলাম যে এস আলমের সাথে হাসিনার দিল্লিতে একটা মিটিং হয়েছে,
আমরা সংবাদে দেখেছি। এবং তিনি একই রকমভাবে সৌদি আরবে গিয়ে ওখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করেছেন। কয়েক হাজার কোটি টাকার লেনদেনের প্রশ্ন এসছে এবং কিভাবে 2-3টা কাজ করা যায় সেই কাজগুলোর ব্যাপারে ওখানে আলোচনা হয়েছে। 6-7 ঘন্টা মিটিং হয়েছে এবং ভারতের উচ্চপদস্থ অনেক কর্মকর্তারাও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে আমরা ওখানে পড়েছি। এবং এটার পরে দেখলাম যে বিএনপির মহাসচিব উনি 111-এর গন্ধ আভাসের ব্যাপারে উনি একটা ইঙ্গিত দিয়েছেন। এখন দেখেন যে এস আলমের টাকা তো ওর টাকা না, এস আলম তো ব্যবসা করে না, কিন্তু ব্যবসায়ী গ্রুপ না। বাংলাদেশে দেখবেন যে বেক্সিমকোর অনেক বদনাম আছে, বেক্সিমকোর মালিকের, কিন্তু বেক্সিমকো কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে মানে দুনিয়ার টপ ইন্ডাস্ট্রির ভিতরে একটা আর কি। আপনার বেক্সিমকোর ওষুধ দুনিয়ার 1-2টা ওষুধ কোম্পানির ভিতরে গুরুত্বপূর্ণ, যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং আমাদের প্রথম ওষুধ কোম্পানি যেটা আমেরিকাতে এবং ইউরোপে রেজিস্টার্ড মানে ওষুধ হিসেবে এখানে ইম্পোর্ট করা হয়। তো এস আলম কি প্রডিউস করে? লুট করা ছাড়া, দখল করা ছাড়া তার কিন্তু কোনো ব্যবসা নাই। আমরা দেখবেন ইউনাইটেড, মেঘনা গ্রুপ, এদের ব্যাপারে, ফ্রেশের ব্যাপারে আমাদের কিন্তু অনেক মানে বদনামি আছে, কিন্তু ইন প্যারালাল সে কিন্তু আবার ফাংশনাল বিজনেস, তার অনেক প্রোডাক্ট আছে যেটা এই রাষ্ট্রের সমাজে কাজে দেয়। তো সেইখানে দেখেন যে এস আলমের সাথে মিটিংয়ে বলছে যে সে 2,500 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছে। এই টাকাগুলো আসলে কোথায় দিল, কাকে দিল, কিভাবে দিল? এই টাকাটা আমি যে দিলাম এটা গরম হয় কিভাবে? মানে একটা টাকা আরেকজনকে দিলে কিন্তু আরেকজনের শরীর গরম হয়ে যায়। তো টাকাটা কিভাবে গরম হইলো, কাকে কাকে গরম করলো? এই গরম করার উৎপত্তি আলাপটা আপনি দেখেন কোথায় কোথায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গরম হয়ে গেল, কৃষি বিশ্ববিদ্যালয় গরম হয়ে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় গরম হয়ে গেল, তারপরে হচ্ছে মঞ্চ 71 নামে কিছু চেতনাবাদ শাহবাগীদের শরীর গরম হয়ে গেল, জেরাই খান পান্না গরম হয়ে গেল। উনি সুপ্রিম কোর্টে সাংবাদিকদের মাইকের সামনে বললেন যে উনি মহামান্য বেগম লক্ষণ সেনের আইনজীবী হইতে চান। তো এইরকম দেখবেন বিভিন্ন থোক, ধানমন্ডির সামনে কিছু লোক 32 নম্বরের সামনে শরীর গরম হয়ে গেছে, বঙ্গভবনের সামনে ইয়েতে আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে কিছু লোকের শরীর গরম হয়ে যাওয়ার কারণে ঝটিকা মিছিল করছে। তাহলে দেখেন যে এস আলমের টাকা যে বিভিন্ন জায়গাতে শরীর গরম করে, সেই গরমের একটা ছোঁয়া ডাকসুতেও পড়েছে। এবং যেই আবেদনকারীকে রেফার করা হয়েছে সেই আবেদনকারী তো একটা বাম রাজনীতি করে। এই বাম রাজনৈতিক দল এবং প্যানেলের নেতারা কয়েকদিন আগেই দেখবেন যে ট্যাগিংয়ের পলিটিক্সকে ক্যাম্পাসে আবার ফিরায় নিয়ে আসছে। বর্তমানের যে ডাকসুর আলোচনা দেখলাম, শিবিরের প্যানেল থেকে ছেলেটা দাঁড়িয়েছে সাদেক কায়ুম, তাকে বলা হচ্ছে মোস্ট লাইকলি পপুলার ক্যান্ডিডেট। এটা তো জনগণ ডিসাইড করবে, শিক্ষার্থীরা ডিসাইড করবে যে সে সবচেয়ে পপুলার ক্যান্ডিডেট। এখন এই ছেলেটাকে ক্যাম্পাসে এই বাম দলীয় শাহবাগী যারা বাংলাদেশে বসে দিল্লির রাজনীতি করে, এই পতিত ছেলেমেয়েগুলো বলছে যে সবাই আমরা জানি, তোমরা জানি, সাদেক কায়ুম পাকিস্তানি। একটা বাচ্চা ছেলে, কদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ধরেন, আমরা সবাই তো ক্যাম্পাসের ছাত্র ছিলাম কোনো না কোনো সময়ে, তাকে পাকিস্তানি বলছে। তাহলে দেখেন যে দিল্লির বিভাজনের যে রাজনীতি, রাজাকার, আলবদর, সাম্প্রদায়িক, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, পাকিস্তানি, এই চক্রের পলিটিক্সটা যারা করে, যারা আবার ফিরায় নিয়ে আসছে সেই রাজনীতিটা। এবং দেখবেন এস আলমের সাথে মিটিংয়ে কিন্তু হাসিনার আলোচনা হয়েছে, মঞ্চ 71, ব্রিগেড 71, চেতনা 71, এইটা 71, ওইটা 71, এবং এইরকম প্রচুর ফেক অনলাইন গ্রুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমাকে যারা অ্যাটাক করে আমরা দেখি, যখন একদম মুখ থুপড়ে পড়ে আর কি, দেখবেন মানে টর্নেডোর মতো কমেন্ট আসে ইউটিউবে, ফেসবুকে, তখন কিন্তু দেখি এই 71-এর চেতনাবাজরা ব্যাপকভাবে তেল, ফসিল টয়েল, গ্যাসে গাড়ি চালায় আসতেছে আর কি। তো এই টাকার উৎপাত এখানে আসছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ওই যে হার্পিক মজুমদার একটা আছে লন্ডনে, এবং আরও কিছু আওয়ামী চক্র এই গ্রুপটাকে ফান্ডিং করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করলে যেটা হবে, ক্যাম্পাস গরম হয়ে যাবে, শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ক্ষেপে যাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে ক্ষেপে যাবে। কারণ সব জায়গায় নির্বাচনের একটা হাইপ তুলে উঠে আসছে। শিক্ষার্থীরা সিরিয়াসলি চাচ্ছে চাকসুতে, রাকসুতে, কৃষি বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথে, জাহাঙ্গীরনগরে সব জায়গায় নির্বাচন হোক, কারণ তারা তাদের জীবনে নির্বাচন দেখে নাই। আবার নির্বাচিত সরকার আসলে নির্বাচন দেয় না। বিএনপি, আওয়ামী লীগ দুই দলে একই কাজ করে। তাহলে এইরকম একটা জায়গাতে যদি নির্বাচনটা বন্ধ করা যায়, তাহলে কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারম্যান করা, ছাত্র আন্দোলন উস্কে দেওয়া,
নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলা যাবে। এবং দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির যে অবনতি হচ্ছে, 111-এর নাটকের কথা আসতেছে, চুপ্পুকে দিয়ে ইমার্জেন্সি করাবে কিনা, তারপরে হচ্ছে পশ্চিমা শক্তিরা কে কোন পক্ষে আছে, এবং আমেরিকান অ্যাম্বাসেডর দেখেন আজকে আপনার নির্বাচন কমিশনে গিয়ে বলতে বাধ্য হয়েছে যে এই রিউমার কনস্পিরেশনের সাথে আমরা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের ফুল মানে কনফিডেন্স আছে। তো এই পুরো গল্পটাকে এক ফ্রেমে ক্যানভাসে এনে দেখতে হবে। ডাকসুর নির্বাচন বাতিলের এই রিটটা শুধুমাত্র একটা রিট না, শুধুমাত্র ওই শিবিরের ছেলেটা একসময় ছাত্রলীগ করতো অথবা একটা ছাত্রলীগের ছেলেকে ছাত্রদলের কমিটিতে নিছে, এই ছোট ক্যানভাসে দেখার সুযোগ নাই। এটি ওই একটা গরমের ব্যাপার। জি, আমরা আসবো। শিশির ভাই, আমি একটু আপনার কাছে 1 মিনিট জেনে বিরোধীতে যাবো। শিশির ভাই, সেটি হলো আজকে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ডাকসুর, উনি বলেছেন যে শিশির মন্দির হলো জামাত সমর্থিত একজন আইনজীবী, তিনি কেন এই রিটের বা এই মামলার আইনজীবী হলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন করেছেন। বিষয়টি কি আসলে আপনার কাছে কিছু জানতে চাই। আমি শুনেছি অনলাইনে, সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে, আমি মাইন্ড করি নাই। ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে নাই, তাই বলে ফেলেছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি নাই। ছোট মানুষের ছোট কথা হয়েছে। কিন্তু আসলে মানে বিষয়টি কি, আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কি এই ডাকসু শুরু হওয়ার পর থেকে এমন না বা এই রিটটা থেকেই কিনা, সেটি একটু জানতে চাই। না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয়ী হয়েছি। এটা হয়তো এই ছোট ভাই জানেন না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে। আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি, কথার কথা বাদ কা বাদ বলতে হবে তাই বলে ফেলেছেন। আমি এটাতে মোটেও কিছু মনে করিনি। আমি মনে করেছি এটা মুখ ফসকে বের হয়ে আসছে, এর চেয়ে বেশি কিছু মনে করিনি। হ্যাঁ জি, আমরা আপনার কাছে আবার প্লিজ একটু জানতে চাই, এই যে সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলা, অ্যাডভোকেট শিশির মনির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মামলায় আইনজীবী হলেন, সেটি নিয়েও ছাত্রদল প্রশ্ন রয়েছে। আমি বলি সবকিছুর মধ্যে এই যে মানে যেটি বলল ফুয়াদ ভাই, যে একটি বিষয়, ছোট একটি বিষয়কে নিয়ে এসছে এখানে, আমি সেই বিষয়টি একটু জানবো, সব কিছুর মধ্যে কেন রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। আমি সেটা জানবো প্রিন্স ভাই। তো দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি ফেলছে, একটু পরে সঙ্গে থাকুন। আমরা ছিলাম প্রিন্স ভাই, আপনার কাছে জানতে ছিলাম যে এই যে সব কিছুর মধ্যে রাজনীতিকরণ করা, যেটি আমরা শুনছিলাম, ফুয়াদ ভাই বেশ ভালোভাবে বলছিল অনেকগুলো উদাহরণ দিয়ে সেখানে আমরা দেখলাম এই যে অ্যাডভোকেট শিশির মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, সেটি নিয়েও আবার ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ডাকসুর প্রশ্ন তুললেন যে জামাত সমর্থিত, তিনি কেন এখানে প্রশ্ন তুলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে। এই সব কিছুর মধ্যে রাজনীতি খোঁজাটা, এইটা ধরেন পুরো দেশটাই তো রাজনীতিকরণ হয়ে গেছে, এবং এমন একটা রাজনীতি চলে আসছে এখানে যে একদম মানে আমরা সব কিছুকেই রাজনীতির বিবেচনায় দেখি। অ্যাডভোকেট শিশির মনির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামীর এলআই এবং তাদের সহযোগী সংগঠন বা সেই কারণে সেখানে যদি মানে শিশির মনিরকে না দিয়ে বা বিএনপি সমর্থিত কোনো আইনজীবীকে না দিয়ে ওখানে যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে অনেকে তো কাজ করেন, এরকম কাউকে দিলে তো প্রশ্নটা উঠতো না। যেহেতু রাজনীতির কারণে আমরা একদম বিভাজিত হয়ে গেছি সব জায়গাতে, একেবারেই রাজনীতির বিভাজিত, সেই কারণে ধরেন এই ওরকম কাউকে দিলে এই কথাটা উঠতো না। আমি শিশির মনিরকে ওইভাবে দেখতে চাই না, আমি একজন আইনজীবী হিসাবেই দেখতে চাই এবং উনি একজন ভালো আইনজীবী, আমি এটা অস্বীকার করব না। তো সে কারণে হয়তো যেটা উনি বলেছেন ছোট ভাইরা হয়তো ভুল করে ফেলেছে, হতে পারে, তবে তাদের প্রশ্ন উত্থাপন করাটা অযৌক্তিক না। কিন্তু অ্যাডভোকেট শিশির মনির তো তাদের পক্ষেই লড়ছেন, এই বিষয়টা আমি ঠিক আজকে আমরা, আপনি জানেন যে বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে আমার বোর্ড ন্যস্ত ছিল ময়মনসিংহে একটা প্রোগ্রামে। আমি ওখান থেকে ফেরার পথে ফেসবুকে যতটুকু দেখছিলাম ওইটার উপরে স্টাডি করেই কিন্তু আমি কথাগুলো বলছি। পরে ওখানে তো অনেকগুলো ইকুয়েশন কাজ করেছে, এখানে অনেকগুলো ইকুয়েশন কাজ করেছে। আজকে আপনি নিজেই বলেছেন যে পুরো বাংলাদেশ গুজবের নগরী ছিল, গত রাত থেকেই ছিল, আজকেও ছিল। এই যে সেনাপ্রধান গত রাত্রে বলেছেন
যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, আবার আজকে আইন উপদেষ্টা বলছেন না এই ধরনের কোনো বৈঠকের খবর ওনার জানা নাই। আবার সেনাপ্রধান আপনার যখন রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, অনেক রকম নিউজ, সেই একদম পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আপনার ইলিয়াস হোসেন থেকে শুরু করে তারা লিখে ফেললো অনেক কিছু। কিন্তু পরে যখন আইএসপিআর থেকে একটা বিবৃতি আসলো যে সেনাপ্রধান আপনার সম্প্রতি তার যে চীন সফরের ব্যাপারে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে রুটিন অবহিত করতে গিয়েছিলেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তো অথচ আমরা কি দেখছি, জরুরি অবস্থা, তত্ত্বাবধায়ক সরকার আসছে, অমুকে পদত্যাগ করছে, অমুকে থাকছে না, অমুকে ইনক্লুড হচ্ছে। এই কথাগুলো কেন আসছে কিছু মনে হয় আপনাদের? এইটা হচ্ছে আমরা আসলে মানে কোনো আস্থা রাখতে পারছি না কোনো বিষয়ের উপরে। মানে এমন একটা জটিল সমীকরণের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি যেখানে আমরা কেউ কারোর উপর আস্থা রাখতে পারছি না। এটা কিন্তু বিপ্লবোত্তর দেশগুলোতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেখানে হয়েছে সেখানে কিন্তু এগুলো হয়, তখন কিন্তু সরকারকেই এবং স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক দলগুলোকে একসাথে মিলে এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হয়। কিন্তু আর দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমাদের দেশে বা আমাদের বর্তমানে এই পরিস্থিতি মানে বিরাজ করছে না। আস্থার জায়গাটা মানে অনেক সময় রাজনৈতিক দলগুলো, যেহেতু বিএনপির প্রতিনিধি, কি মনে হয় আপনি যেহেতু বলছেন মূল স্টেক রাজনৈতিক দল হিসেবে, বিএনপি কি সে আস্থার জায়গাটায় সহযোগিতা করছে রাষ্ট্রকে, কি মনে হয়? অবশ্যই। তাহলে করছে না ফ্রম মানে প্রথম দিন থেকে আজ পর্যন্ত করছে না কারা? পুরো দমে আমরা সরকারকে সহযোগিতা করছি। কারা করছে না, এখানে আমি আস্থার জায়গাটা না, আমি বলছি যে এই যে ধরেন গুজব যে রটছে এইটাও কিছু ভিত্তি তো আছে। আচ্ছা, একটা উদাহরণ দিই। গতকালকে আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মানে প্রচণ্ড দফায় দফায় মারামারি হলো, সংঘর্ষ হলো, 2 শতাধিক শিক্ষার্থী আহত হলো, প্রভিসি, প্রক্টর, তারা সহকারী প্রক্টর, তারা সকলে আহত হয়েছে। এবং এই ঘটনায় উস্কানি দিয়েছেন যিনি বিএনপির একজন জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আপনাদের ভুল ধারণা। আমি সে শেষ করি। এবং সেই আমরা দেখেছি তার ভিডিও বের হয়েছে, এরপরে তাকে সে উস্কানি দেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বলছি গতকালকেও তাহলে আপনারা কি সহযোগিতা করলেন কিনা? না, এটা আমাকে বলতে দেন। জি, তা আপনি এটা আংশিক সত্য আপনার এটা। আচ্ছা, আপনার গতকালকে আমি একটা টক শোতে যমুনা টেলিভিশনে এই প্রশ্নের উত্তরে আমি বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গ্রাম, জোবরা গ্রাম, যেখানে আপনার গ্রামীণ ব্যাংকের উৎপত্তি হয়েছিল এবং যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার নোবেল প্রাইজ পেয়েছেন। তো ওই গ্রামবাসীদের সাথে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের মানে গন্ডগোল হয়েছে। এই যে উদয় কুসুম বড়ুয়া, যিনি আপনার এই আমাদের দলের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন, এক্সপেল হয়েছেন, ওই গ্রামের বাসিন্দা। জি, ওই গ্রামের বাসিন্দা। হয়তো ওই গ্রামবাসীদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বা কর্তৃপক্ষের কি হয়েছে এটা আমাদের জানা নেই। সেই গ্রামবাসীদের স্বার্থে রক্ষার জন্য হয়তো সেখানে গিয়েছেন, কিন্তু তিনি একজন সেন্ট্রাল কমিটির মেম্বার একটা দলের, এই হিসাবে সে যেতে পারে না সেখানে। আমি কোথায় যাব, কি বলবো, এটা আমার তো বুঝজ্ঞান থাকতে হবে। সেই কারণে এখানে আংশিক কি বললাম আমরা, তাহলে সেটা একটু না, আমি বলছি আংশিক হলো সত্য যে হ্যাঁ সে গিয়েছে, কিন্তু সে উস্কানি দিয়েছে ব্যক্তিগত কারণে, দল না। দল গ্রামবাসী হিসেবে দিয়েছে। আজকে দেখেন কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, আজকে তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজেই তো আপনার স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন সেখানে ছাত্র শিবির বা অন্যদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে যে আপনার অবরুদ্ধ করে রাখা হয়েছিল আপনার কয়েক ঘন্টা গত রাত্রে, সেখানে তারা নেই। তো এখানে তো শুধু একপক্ষীয় ব্যাপার না, এখানে ওই যে বললাম ওই কৃষি বিশ্ববিদ্যালয়, আমার বাড়ি ময়মনসিংহ, কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যে সংলগ্ন যে আবাসিক এলাকা, সেখানেও কিন্তু আপনার এই রাজনীতি আছে, গ্রামবাসী আছে, গ্রামবাসীদের সাথে। এখন মনে করেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে অবশ্যই দুর্ভাগ্যজনক, এর সাথে বিএনপি কোনোভাবে জড়িত না। ওই ব্যক্তি ওই গ্রামবাসীদের স্বার্থ রক্ষার জন্য সেখানে গিয়েছেন এবং তিনি যে কথাটা বলেছেন এটা অবশ্যই খুবই অবজেকশনেবল, সেই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার চলছেই গত, আমি বলছি না, আমি আপনি যে চলছে বলে একটু খোঁচা মারলেন, এটা একটু এটা আমি উত্তরটা দিয়ে নিই। এই যে চলছে, বিএনপি লক্ষ লক্ষ মানুষের দল,
লক্ষ লক্ষ মানুষের দল, সেখানে 3000 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কোনো ব্যাপার না। একটা সাগর থেকে এক বালতি পানি তুলে ফেলে দেওয়ার 7,000-এর বেশি বহিষ্কার হয়েছে আমরা যতদূর জানি। 7,000 নো, 7000 না, 3000-এর কিছু বেশি। পুরো বিএনপির যত অঙ্গ সহযোগী সংগঠন। আমরা শুধু আমি অঙ্গ সংগঠনের দায়িত্ব আমরা নিব না। আচ্ছা, হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আমি বলতে চাই যে আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, নিয়ন্ত্রণ আপনারা করতে পারছেন না, সেটা ক্ষমতা আসলে কিভাবে করবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। না হলে আপনার দেশে এই অবস্থা হয় কেন? নিয়ন্ত্রণ করতে না পারা বলছিল, মানে এখনই আপনি পারছেন না। চাপিয়ে দিচ্ছেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনি বলছিলেন যে করতে পেরেছি বলেই ভয়াবহ আকার ধারণ করেনি। ফুয়াদ বেগ শুনে একটু নিয়ন্ত্রণ করতে পারছে কিনা বিএনপি। দেখেন, একই সঙ্গে জামাতের কথাও এখানে এসছে, কৃষি বিশ্ববিদ্যালয় শিবিরের কথা এসছে। দেখেন, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাস্তবতাটা বুঝতে হলে যে ওই আগের ক্লায়েন্ট প্যাটার্ন পলিটিক্সে যাইতে হবে। যে বাংলাদেশে পেটি বুর্জোয়া দল, পার্টিকুলারলি বড় দল যারা ক্ষমতায় ছিলেন, বিএনপি, আওয়ামী লীগ, তাদের দলের যে সাইজ এবং আমার যে সমাজ কাঠামো, এখানে দেখেন আপনি যদি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেই দেখেন, আমাদের প্রায় প্রতি বছর 12 লাখ, 19 লাখ, 23, 26 লাখ পর্যন্ত গ্র্যাজুয়েট বের হচ্ছে। সোকল্ড এই যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পড়া, অলমোস্ট কোনো কাজ জানে না, ভেরি আনস্কিল্ড। এই যে বিশাল জনগোষ্ঠীর জন্য কি এই রাষ্ট্র চাকরির ব্যবস্থা করতে পারে? তাকে কোনো পেশা দিতে পারে? তার জীবনে কোনো স্বপ্ন আছে? এই মিন লাইফ যারা যেটা লিখেছেন সেটা কি বাস্তবায়নের সুযোগ এই রাষ্ট্রে আছে? অতএব সেই রাষ্ট্রের এই বিশাল জনগোষ্ঠী কিভাবে বেঁচে আছে? অর্থনীতিবিদরা বলছে যে বাংলাদেশের বড় দুইটা দল সবচেয়ে বেশি জনগোষ্ঠীকে কাজের ব্যবস্থা করে তারা যখন ক্ষমতায় থাকে। এখন বিএনপি কি করতে পারছে না, সেইটার জবাবদিহিতা কতটুকু পর্যন্ত দল নেবে? ধরেন আইনগতভাবে যদি সে কোনো ফৌজদারি অপরাধ করে, সেই অপরাধের বিচার কি বিএনপি করতে পারবে কিনা? ধরেন বিএনপির কোনো নেতা একটা বিগ কোম্পানি দখল করলো, যেমন ধরেন আজকে শুনলাম একটা মিডিয়া হাউস দখল করে ফেলতেছে, এখন এইটা দায় তারেক রহমান নিতে পারবে কিনা? সে তারা সর্বোচ্চ কি করতে পারবে? যে দলের ভিতর থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, কমিটি বিলুপ্ত করা, সেটা তো হাজারে হাজারে করতেছে। দলের বাইরে যে ফৌজদারি অপরাধের জায়গা, এইটার দায় কি বিএনপির কিনা? এটার দায় বিএনপির না, কারণ বিএনপি নেতারা বারবার বলেছে আপনারা গ্রেফতার করেন। আমার দলের যে পর্যায়ের যে নেতা মামলাও করেছে বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীর বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে এই দায়টা বিএনপিকে বারবার দেওয়াটা ন্যায্য কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম কোনো ঘটনার কথা বলতে পারতো যে আমরা বিএনপির এই নেতাকে এই অপরাধে গ্রেফতারের চেষ্টা করেছি, কিন্তু বিএনপির নেতারা করতে দিচ্ছে না, বিচার করতে দিচ্ছে না, তাকে বিএনপি জামাত উভয়ের ক্ষেত্রেই ঘটেছে, থানা ঘেরাও করেছে, ছাড়িয়ে আনতে গিয়েছে। তাহলে এটা কি বিএনপি অথবা জামাত এটা কি অ্যাকসেপ্ট করছে কিনা? এনসিপি থানা ঘেরাও করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, ওই ওসি কে প্রত্যাহার করা হয়েছে। জি, আমার এনসিপিও করেছে, জি, ঢাকাও আমরা দেখেছি করেছে, হাজারিবাগ আমরা দেখেছি। সেই জায়গাটাতে হচ্ছে শুধুমাত্র একচেটিয়া এক জায়গায় দেওয়া যাবে না, এটার একটা কম্প্রিহেন্সিভ জায়গা আছে। ওটা বারবার বলেছি যে দলগুলো যদি নিজেদের খাইসলত বদলানোর সংস্কৃতি তৈরি করতে না পারে, সে আগামী দিনের রাজনীতিতে নাই হয়ে যাবে। এখন কতটুকু দায় দলের আর কতটুকু অন্তর্বর্তীকালীন সরকারের, সেটাও বিবেচনায় নিতে হবে আমাদেরকে। জি জি, আমরা আসবো। শিশির ব্যক্তি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা এখানে কথা বলছিলাম যে এই নানান গুঞ্জন, গুজব, জরুরি অবস্থা, যদিও আজকে আইন উপদেষ্টা স্পষ্ট করেই বলেছে যে দেশে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করার কোনো অবস্থা তৈরি হয়নি। তিনি সাংবাদিকদের সঙ্গে এটি বলেছেন। এই এত গুঞ্জন গুজব কেন বাড়লো? আপনি একটি রাজনৈতিক দলের সঙ্গে আছেন, আপনাদের সেই দায় আছে কিনা? আমি তো মনে করি এগুলো আসলে গুজব, এগুলোর সমর্থনে বাস্তবে কিছু নাই। কিন্তু একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কেন এই গুজবটা করার সুযোগ পাচ্ছে, এটা যখন অ্যাড্রেস করা হচ্ছে না, তখন যারা গুজব সৃষ্টি করতে চান, দে আর গেটিং অ্যান এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টটা যদি সকলে মিলে ট্যাকেল দেওয়া যেত, তাহলে দি সিচুয়েশন কুড হ্যাভ বিন ইজিলি হ্যান্ডেলড। এটাই হলো আমার কথা। সেটা কি, সেই সিচুয়েশনটা কি? যেমন ধরেন, অনেক আলাপ আলোচনার পরে আমরা একটা জুলাই সনদ মানে সনদ করেছি। এখন এসে ডিসকন্টেন্ট দেখা দিয়েছে পার্টিগুলোর মধ্যে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কখন হবে, কিভাবে হবে, আগামী নির্বাচনের আগে হবে নাকি আগামী নির্বাচনের পরে হবে। ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, সেই সমস্ত বিষয়ে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা যাচ্ছে এবং পক্ষে বিপক্ষে বেশ কড়া বক্তব্য দেখা যাচ্ছে।
এই যে একটা টেনশন ক্রিয়েট হয়েছে, এই টেনশনটাকে কেন্দ্র করেই যিনি গুজব সৃষ্টি করতে চান তারা গুজব সৃষ্টি করার অপরচুনিটি পাচ্ছেন। ফলে রুট কজটাকে যদি অ্যাড্রেস করা যেত, অর্থাৎ আমরা যদি এরকম বলতে পারতাম যে ঐকমত্য কমিশনে এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, এগুলো আমরা এখনই ইমপ্লিমেন্ট করব এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সেখানে আমরা নির্বাচনে চলে যাব, এভরিবডি উইল এগ্রি অ্যান্ড ইউনানিমাসলি এভরিবডি উইল প্রসিড। তাহলে এখন যারা গুজব, এখন হঠাৎ করে জরুরি অবস্থা, আরও যে ছোটখাটো বিষয় এখন উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে, আমার ধারণা এগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যেত। এই অনৈক্যের সুরটার কারণে, কিংবা বিএনপি যে কথা বলছেন যে তারা এটা ইমপ্লিমেন্ট করতে চান আফটার এ নিউ পার্লামেন্ট, কনস্টিটিউশন অফ এ নিউ পার্লামেন্ট, কিন্তু অন্যান্য দলরা বলছেন যে এটা হতে হবে এখনই এবং আইনি ভিত্তি দিতে হবে। এই ব্যাপারটাকে কেন্দ্র করে টেনশন ক্রিয়েট হয়েছে, অনাস্থা তৈরি হচ্ছে। তাহলে এখন না হলে তখন কি হবে? ঐকমত্য কমিশনে আলোচনাটাই কেন হলো? কেন আমরা ভিত্তি দিতে পারবো না? কেন আমরা এটাকে একটা প্রক্লেমেশন বলি বা বিশেষ কনস্টিটিউশনাল আদেশ বলি অথবা অন্য কোনো মেকানিজম বলি, কেন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না? এই জিনিসটার অপরচুনিটি নিতে চাচ্ছে বেশ কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর। এটা যদি সলভ হয়ে যায় আগামীকালকে, আগামী 48 ঘন্টার মধ্যে, আগামী 36 ঘন্টার মধ্যে, আমার বিবেচনায় কিন্তু নতুন সরকার এসে যদি এগুলো করে তাতে সংকট কোথায়? একটু ছোট্ট করে বলবেন। নতুন সরকার এসে যদি এটি করে তাহলে সেটি সমস্যা কোথায়? এটা তো অনেক বড়, এটি তো বড় সংকট। একটা গণ অভ্যুত্থানের পরে সংস্কারের যে কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সংস্কার হলো সাংবিধানিক সংস্কার। এই সাংবিধানিক সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। এইটাকে যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করতে না চাই, পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দেই, তাহলে নিশ্চয়ই টেনশন ক্রিয়েট হবে, অনাস্থা তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে এবং গণ অভ্যুত্থানটা কোয়েশ্চেনেবল হয়ে যাবে। গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে পদক্ষেপ নেওয়ার কথা, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে যে পদক্ষেপ নিয়েছিলেন, সংবিধান সংশোধন করে পরবর্তীতে পার্লামেন্টে এটাকে রেটিফাই করেছিলেন, এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারছি না, এখন একমত হতে পারছি না। আমরা এখানে দ্বিমত পোষণ করছি, পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছি। এতেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যে এনভায়রনমেন্টের কারণে এই গুজবগুলো স্থান করে নিচ্ছে। জি জি, আমরা আপনার আবার আসবো। এই যে বিষয়গুলো একমত হয়েছে সেই বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করতে কেন চায় না বিএনপি? প্রিন্স ভাই, সে উত্তর আপনি দিবেন। দর্শক, তার আগে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আমরা ছিলাম সৈয়দ ইমরান সালেহ। প্রিন্স, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জুলাই সনদ নিয়ে যেগুলো একমত হয়েছে, শিশির মনির ভাই বলছিলেন যে সেগুলো যদি এখনই বাস্তবায়ন হতো, যেগুলো সব দল একমত হয়েছে এই এখনই হয়ে যেত, তাহলে আর এই যে গুজব, এই যে গুঞ্জন, এই যে নানান শঙ্কার, এই কথাগুলো বলার আর সুযোগ পেত না সুযোগবাদীরা। এখানে দেখুন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, আবার জনগণের রায় নিয়ে আবার হয়তো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বা যাবে, যদি জনগণ রায় দেয় আমাদেরকে। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলছি। শিশির মনির বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সময়টা, ওই সময়টা এই সময়টা একসাথে মেলানো সম্ভব না। সেই সময় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন নাই। এখন ঐকমত্য কমিশনে যেগুলোতে একমত হয়েছে, যেগুলোতে সংবিধান সংশোধন করার মানে সংবিধান সংশোধন না, সংবিধান সংশোধনের বাইরে যেগুলো আছে, সেটা এই মুহূর্তে অধ্যাদেশ জারি করে সরকার এটা বাস্তবায়ন করে দিতে পারে। আর সংবিধান যদি আপনাকে সংশোধন করতে হয়, অবশ্যই পার্লামেন্টে এটা মানে সংবিধান সংশোধন করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আচ্ছা, যারা বলছে যে এখনই আমরা সব বাস্তবায়ন করে দিতে পারি, তারা কি বলতে পারে কিভাবে আইনি ভিত্তি দিতে চায়? একটু জানবো শিশির ভাই, একটু শুনেছেন কিভাবে বাস্তবায়ন করা যায়? আবার ছোট্ট করে শুনবো শিশির ভাই। জি, বাস্তবায়ন করা এটা 10 মিনিটের ব্যাপার। বাংলাদেশের লিগ্যাল এক্সপার্ট 10 জনকে ডাকেন, অবশ্যই পদ্ধতি বের হবে। 3টা ওয়ে আছে। একটা ওয়ে হলো যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেফারেন্ডাম ডেকেছিলেন, দেয়ার মে বি এ রেফারেন্ডাম। আরেকটা ওয়ে হলো স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ, যা 1977-এ দি মার্শাল ল অর্ডার নম্বর 1 অফ 1977 31শে মে যেটা জারি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইট মে বি অ্যানাদার অপশন। আর থার্ড অপশন মে বি দি লাস্ট অপশন, অ্যান্ড থার্ড অপশন ইজ এ প্রক্লেমেশন। এই 3টার যে কোনো একটা হতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করব যে
যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা মার্শাল ল থেকে আস্তে আস্তে একটা দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন, এই প্রক্রিয়াটা অবলম্বন করলে এখানে সবচাইতে ভালো হবে। এখন কেন হচ্ছে না তাহলে? তিনটে বিষয় যে বললেন, এই তিনটির মধ্যে একটি কেন হচ্ছে না? বাধা কারা? এটি হচ্ছে না কারণ আমরা একমত হতে পারছি না। আগামী 24 ঘন্টার ভিতরে যদি বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অভ্যুত্থানের সকল শক্তি একসাথে বলে সরকারকে সিগন্যাল দেয়, আমার ধারণা 36 ঘন্টার ভিতরে এই কাজ করে ফেলা সম্ভব। জি, আমরা আসবো শেষ ভাই। আমি একটু বলতে চাই, অবাস্তব বিষয় হলো এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলছেন যে মার্শাল ল এক অর্ডিন্যান্স জারি করেছেন। দেশে তো আজকে মার্শাল ল নাই, দেশে তো মার্শাল ল নাই। এখানে একটা গভর্নমেন্ট আছে, আপনার সংসদ নির্বাচনের পরে সংসদে গিয়ে সেটা আপনার বাস্তবায়ন হবে। আর এই যে সনদে প্রধান উপদেষ্টা সাইন করবেন, ঐকমত্য কমিশনের সকলে সাইন করবে, সকল রাজনৈতিক দল সাইন করবে। তো এখান থেকে কারো মানে মুখ ঘুরিয়ে ফেলা তো কোনো প্রশ্নই ওঠে না। রিফাত ভাই, সংকট কোথায়? সংকট হচ্ছে আমরা গত বছর গণ অভ্যুত্থানের আর গণভোট হওয়ার মতো কোনো সময়ও নাই, পরিস্থিতিও নাই এখন। বাইবেলের ওই যে অরিজিনাল সিন বলে একটা জায়গা আছে, আদি পাপ, ওই যে আদম হাওয়া যে ফল খাইছে, নিষিদ্ধ ফল। গত বছর আমরা কিছু রাজনৈতিক দলরা সবাই মিলে কিছু আদি পাপ করেছি, সেই পাপের মাসুল এখন সবাইকে দিতে হচ্ছে। পাপটা করেছেন কত তারিখে? গত 5, 6, 7, 8 তারিখে, গণ অভ্যুত্থানের পরে। আমরা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পরে সর্বপ্রথম নিজেরা বসে আলোচনা করে জাতীয় সরকার করবার সিদ্ধান্ত নিতে পারি নাই। এবং দ্বিতীয় ভুল যেটা করেছি, প্রেসিডেন্ট চুপ্পুকে না সরানো। থার্ড হচ্ছে সংবিধান সাসপেন্ড না করা। এই তিনটা ভুলের কারণে আজকে অনেকগুলো মাসুল কন্টিনিউয়াসলি আমাদেরকে দিতে হচ্ছে। আমরা পর্যাপ্ত রিফর্ম করতে পারছি না, আমরা যেই লেভেলে ডিসাইসিভ সিদ্ধান্ত নেবার দরকার ছিল সেগুলো করতে পারছি না। এই যে জুলাই সনদ বাস্তবায়নের বাস্তবতাগুলো যেগুলো ডিল করতে হচ্ছে, এটা করতে পারছি না। দেখেন, এখানে একটা বড় মোটা দাগে কাজ করছে। বিএনপি বোধ করে যে সংবিধানটা যেহেতু এখনও আছে, সাসপেন্ড করা হয় নাই, অতএব সাংবিধানিক কাঠামোতে হাত দিতে হইলে অবশ্যই আমাকে সংসদ লাগবে। আর আমরা মনে করি যে 72-এর সংবিধানকে সামনে রেখে গণ অভ্যুত্থান হয় নাই, জুলাই সনদও তৈরি হচ্ছে না। আমাদের এই গণ অভ্যুত্থানের নিজস্ব ম্যান্ডেট আছে এবং ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে দেখেছি যে বাংলাদেশে গত 1 বছরে এই সংবিধানের প্রায় 47 থেকে 50টা ধারা আমরা রাষ্ট্রীয়ভাবে অমান্য করেছি। এক্সাম্পল দিই, করে যাচ্ছে এখন বাজেট এবার কোথায় পেশ হয়েছে, কোথায় পেশ হওয়ার কথা? এই সরকার তো নির্বাচিত না, যদি ওই সেন্সে বলেন, কনস্টিটিউশনাল সেন্সে, তাদের কি ভ্যাট ট্যাক্স উঠানোর ইয়ে আছে, অথরিটি আছে? তারা তো উঠাইতে পারতেছে। তারা পরীক্ষা দিয়ে, পরীক্ষা ছাড়া অর্ডিন্যান্স জারি করে ডিসি বানাইতেছে, প্রজ্ঞাপন দিয়ে এসপি বানাইতেছে, বদলি করতেছে, অব্যাহতি দিচ্ছে, অবসর থেকে আইনা দিচ্ছে। তাহলে কি হতে পারে? শেষ করব। তাহলে আমরা বোধ করি যে 72-এর সংবিধানকে ফ্রেমে রেখে 106-এর সরকার মনে করাটা হলো একটা সংকট। আমরা যখনই মনে করব যে আমরা গণ অভ্যুত্থানের সরকার, আমরা যখন মনে করব যে 1400 শহীদের রক্তের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এবং জুলাই সনদটা তখন আমাদের ম্যান্ডেট হবে এবং জুলাই সনদের অধীনে আগামী দিনে নির্বাচন হবে। বললো যে 72-এর সংবিধান সামনে রেখে যদি করা সম্ভব নয়। দেখেন, 72-এর সংবিধান তো সাসপেন্ড না, 72-এর সংবিধান তো এখানে প্রতি মুহূর্তে সেটা লঙ্ঘন করছেন নানান কারণে। এইটা তো শুনেন, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে কিছু কথা আছে, সেগুলি তো আমাকে মানতে হবে। 106-এর কথা যেটা আসলো, 106 দিয়ে আপনি গভর্নমেন্ট আপনি হয়তো প্রতিষ্ঠা করলেন, কিন্তু 106 দিয়ে কি আপনার সংবিধান সংশোধন করা যাবে? জি, একদম 10 সেকেন্ড। শিশির ভাই, এটি করা যাবে, সংশোধন করা যাবে? শেষ করবো আপনাকে দিই 10 সেকেন্ডে। শিশির ভাই। অবশ্যই বিশেষ সাংবিধানিক আদেশ আগামী 12 ঘন্টার ভিতরে জারি করা সম্ভব আইন অনুযায়ী, এবং এটা করে এই সংকট সমাধান করা সম্ভব। এটা যদি সমাধান এভাবে না, আপনি গায়ের জোরে বলছেন কিনা, এটি বলছিল প্রিন্স ভাই। সকল রাজনৈতিক দল বছরের পর বছর তার মাসুল দিবেন। এটা আমি একটু বলতে চাই যে সংবিধান সংবিধান সংশোধনের বিষয়টি কেন আমরা সংসদের উপর ছেড়ে দিতে পারছি না? আমরা তো সবাই সাইন করছি, এখান থেকে তো অস্বীকার করছি না, এখান থেকে ব্যাক করে আমরা শুনে আসি, আমরা শুনে শেষ করে দেব। আপনি কিছু বলবেন না প্রিন্স ভাই বিষয়ে? শিশির ভাই।
না, আমি বলছি প্রিন্স ভাইয়ের প্রতি আমি সম্মান রেখেই বলছি, এই যে একটা বড় ধরনের ভ্যাকুয়াম রেখে আমরা সামনে এগুতে চাচ্ছি, আমি মনে করি এটা একটা সম্মিলিত ভুল হচ্ছে, যার সবচেয়ে বেশি মাসুল সময়ের ব্যবধানে বিএনপিকেও দিতে হতে পারে। আমি ছোট মানুষ, এই সতর্কতাটা শুধু বলে গেলাম। আমরা প্রত্যাশা করবো যাতে মাসুল দিতে না হয় বিএনপি বা অন্য যে কোনো দল সবাইকে। কিন্তু আমরা শেষ করতে হবে, আমাদের সময় একদমই শেষ। আমাদের সঙ্গে ছিলেন দর্শক তিনজন অতিথি, যারা কথা বলছিলেন যে কিভাবে আসলে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে গুজব গুঞ্জন নানান শঙ্কা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এখান থেকে বের হয়ে বাংলাদেশ কিভাবে তার সঠিক পথে এগোবে সে নির্দেশনা নিয়ে আমরা কথা বলছিলাম। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো বাংলাদেশের 16 কোটি মানুষ আগামীতে সেই পথ পাবে, যে পথ ধরে বাংলাদেশ তার সঠিক পথে এগোবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।